সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, সংবাদ বিশ্লেষক। আর জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। সমকালের শিরোনাম হচ্ছে পুঁজিবাজারের কলনায়ক ফারুক, অষ্টম শ্রেণী পর্যন্ত বৈতনিক হচ্ছে শিক্ষা। মানবজমিন 3 চ্যালেঞ্জে অর্থনীতি সহজের 90 বিঘা জমি স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজায়। দেশ রূপান্তর ভোটে বহিষ্কার আন্দোলনে প্রত্যাহার, আগুন লাগে না লাগানো হয়। খবরের কাগজ কলেরা নিয়ে কারসাজি, সংকটে পাশে থাকায় জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী। সময়ের আলো, তাপ প্রবাহে বাড়ছে বজ্রপাতের সংখ্যা, আগুন নেভাতে সমন্বিত প্রচেষ্টা। প্রতিদিনের বাংলাদেশ, সুন্দরবনে আগুন নেভেনি, প্রাণ বৈচিত্র্য সংকটে। 22 বছরে 32 বার আগুন। করতোয়া শুরুতেই ভয়ঙ্কর বজ্রপাত, সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে। মানব কণ্ঠ, মুরগির খামারও গরমের হানা, বড় লোকসানে খামারিরা। মানুষের হারানো আস্থা বিশ্বাস অর্জন করেছে সেনাবাহিনী। আলোকিত বাংলাদেশ, সরকারি সব দপ্তরে বাড়ছে বিদ্যুতের ব্যবহার, জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী। টিভিএস মার্কেট বেসড ইন্টারেস্ট রেট সুন, গভর্নর সিগন্যালস। একাধিক কাগজে আমরা দেখলাম যেটা যে উপজেলা, আপনি জানেন উপজেলা নির্বাচন সামনে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই তো অনেক ধরনের নাটকীয় ঘটনা ঘটেছে। সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত অনেকটাই স্থগিত হয়েছে কৌশলে। এরপরে যেটা হচ্ছে যে যে সমস্ত উপজেলায় নির্বাচন হচ্ছে সেখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো বালাই নেই, মানে লঙ্ঘন চলছেই। এই অবস্থায় আপনি একটা নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। মানে এবারকার উপজেলা নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং বিশেষ করে ক্ষমতাসীন দল সম্পর্কে আমাদের অনেকগুলো ভবিষ্যতের বার্তা দেয়। বিএনপির ব্যাপারেও আছে, কারণ এই সমালোচনাটা আমরা মোটা দাগে দুটো দল নিয়ে করতে পারি যে দুটো দলেরই তৃণমূল কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে সেটার কথা শুনছেন না। বিএনপিরও অনেক মানুষ পার্টিসিপেট করছেন, যদিও আমি দেখলাম খুব বড় পদে থাকা খুব বেশি মানুষ নেই। তারাও বিএনপি করেন এবং এদের অনেককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমাদের মনোযোগ স্বাভাবিকভাবেই সরকারি দলের প্রতি থাকবে এই কারণে, কারণ কারা নির্বাচন করবেন, কারা নির্বাচনে পার্টিসিপেট করবেন সেটা নিয়ে পরিস্থিতিটা তাদের দিক থেকেই এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে আমি দেখছি যে পরিস্থিতি তারা সামাল দিয়ে উঠতে পারেননি। আমি একটু ধাপে ধাপে আসি। প্রথম ধাপে জনাব ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেছেন যে যারা নির্বাচন করছে তাদের স্বজনরা, এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না। আমরা সমালোচনা বা আলোচনা করেছি এটা অসাংবিধানিক, এটা বেআইনি, ঠিক আছে, সরিয়ে রাখি, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা ওই আলোচনাও হতে পারে, কিন্তু আমরা আপাতত তর্কের খাতিরে সরিয়ে রাখলাম। এবং এটা ঘটলো কখন? যখন একজন প্রতিমন্ত্রীর শ্যালক, তার একজন প্রতিদ্বন্দ্বী, উনি একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন, বাকি সবাইকে বসিয়ে দিতে পেরেছিলেন, তার সমর্থকরা তাকে নিয়ে গিয়ে টর্চার করেছে, যেটা আমরা সিসি ক্যামেরায় দেখেছি। তারপর স্বজন, তার মানে হচ্ছে স্বজন বলতে আমরা বুঝেছি কোনো না কোনো ভাবে আপনি তাদের আত্মীয়, ক্লোজ আত্মীয়। শ্যালক খুব বৈবাহিক সূত্রে হলো খুব দূরের আত্মীয় না। কিন্তু দেখা গেল এই কথা কেউ শুনলো না। 2 দফা মিলে, প্রথম আর দ্বিতীয় দফা মিলে প্রায় 60 জনের মধ্যে মাত্র 3 জন প্রত্যাহার করেছিলেন। এটা কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ, যখন দলের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলছেন এটা তার নির্দেশ। তারপর তাদের কার্যনির্বাহী পরিষদের যে বৈঠক হলো, সেখানে যারা এখানে সরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলা হলো, কিন্তু জানা গেল সেদিন এজেন্ডাতেই ছিল না। আমি এটাকে সরকারের পিছিয়ে আসা বলে ইন্টারপ্রিট করতে চাই। ফাইনালি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে প্রশ্নটা যখন আসে, তখন উনি আর স্বজন কথাটাই ছিলেন না, উনি পরিবারে চলে আসলেন এবং বললেন স্ত্রী এবং সন্তান বুঝিয়েছেন তিনি। জনাব ওবায়দুল কাদেরও এটা পরে আমাদেরকে আবার জানালেন। এখানে প্রসঙ্গত বলে রাখি, ওনার আপন ভাই নিজে ক্যান্ডিডেট হয়েছেন, তার ভাগ্নে ক্যান্ডিডেট হয়েছেন ভাইস চেয়ারম্যান, ভাই হলো চেয়ারম্যান হিসেবে। আমি এই যে সংজ্ঞাটাও প্রধানমন্ত্রী সরে গেলেন, আমি এটাকেও কিন্তু সরকারের পিছিয়ে আসে, কারণ ওনারা আসলে মানে তৃণমূলকে, মাঠকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিন্তু তারপরও যদি বলি, যদি সন্তান এবং স্ত্রীও হয়, এখন পর্যন্ত 9 জন সন্তান এবং 1 জন স্ত্রী নির্বাচনে রয়ে গেছেন। কেউ বলবেন যে টোটাল উপজেলার পার্সেন্টেজ এই 10 কত পার্সেন্ট, কিন্তু আমি বরং উল্টো বলি, প্রধানমন্ত্রী যে ধরনের একটা ইমেজ তৈরি করেছে ক্ষমতাসীনরা, যে তিনি অত্যন্ত সক্ষম, অত্যন্ত কেপেবল একজন মানুষ, এবং পৃথিবীর যেখানেই কর্তৃত্ববাদ মাথা চাড়া দেয় সেখানে এটাই ট্রেন্ড, মানে এটাই নিয়ম সারা পৃথিবীতে। সেটা ফ্যাসিজম
ভিত্তিক যে কোনো কর্তৃত্ববাদ বা আমাদের এখানে যেমন আছে, তো তাহলে তার জিনিসটা কিন্তু চ্যালেঞ্জড হয়ে গেল। এবং আওয়ামী লীগ তার নিজের অজান্তে একটা জিনিস খেয়াল করছে না যে তারা বিরোধী, বিশেষ করে বিএনপি ন্যারেটিভটাকে এস্টাবলিশ করছে। প্রথমে দেখুন, একটা নির্বাচন হচ্ছে আমাদের সামনে, এতদিন সরকারি দলের পক্ষ থেকে ন্যারেটিভ কি ছিল? নির্বাচন তো আমরা করি না, নির্বাচন করে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের অধীনে যাবতীয় নিরাপত্তা বাহিনী আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো এই নির্বাচনে, কোন নির্বাচনে যদি এমপি মন্ত্রীদের স্বজন বা সন্তানও পার্টিসিপেট করে এবং তারা যদি কোনো ক্ষেত্রে নিয়ম ভাঙে, ফৌজদারি অপরাধ করে, সেটা ব্যবস্থা তারা নিতেই পারেন। আমাদের কথা তাই এতদিন বলা হয়েছে। কিন্তু এখন আপনারা নিজেরা একটা নির্বাচন করছেন, গত সংসদ নির্বাচনের মতো, সেটা আপনি কি তাহলে পুলিশ আর প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না? এটা তো আপনিই বলছেন, এই কারণে আপনি সরিয়ে আসতে বলছেন তাদেরকে। তার মানে এতদিন ধরে বিরোধীরা যে ন্যারেটিভটা, যে যুক্তিটা, আর্গুমেন্টটা দিচ্ছিল, এটা দলীয় সরকারের অধীনে প্রভাবমুক্ত নির্বাচন হওয়া সম্ভব না, এটাই তো ওনারা এস্টাবলিশ করলেন। সো এবারকার উপজেলা নির্বাচন কিন্তু এতগুলো বিষয় আমাদের সামনে ক্লিয়ার করলো এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে, এটা একটা এত ঢাকঢোল পিটিয়ে বলার পর এটা একটা খুব বড় ফেনোমেনা বলে মনে করি, যেটা ভবিষ্যতে আওয়ামী লীগের যাত্রাকে নতুনভাবে আমাদের মূল্যায়ন করতে হবে। এবং তারা, আমি বিশ্বাস করি যে এই যে এক ধরনের ডিসঅবেডিয়েন্স দেখালেন, এটা ভবিষ্যতে দলের চর্চার মধ্যে ঢুকে পড়বে। এবং আমি এই কারণে বলবো যে যেটা দেখা গেছে আর কি, এমপি মন্ত্রীরা প্রত্যেকে তার জায়গায়, তার একেবারেই নিজের লোক যতটা সম্ভব। একসময় গ্রুপিং ছিল দলের কাউকে, কিন্তু এখন আর ওই আস্থাটাও কেউ রাখতে, মানে দলের মধ্যে একটা অনাস্থা, অবিশ্বাসের বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওই যে কম বেশি বিএনপি বেলায় তো এটা প্রযোজ্য, কারণ তাদের দলের অনেকেই তো সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়েছেন। কিন্তু আমি দুটো জায়গায় একটা ডিফারেন্সের জায়গা দেখি, সেটা হলো প্রথম কথা, বিএনপি বিরোধী দলে আছে, 17 বছর একটা দল ক্ষমতায় নেই। দলের অনেকের মধ্যে ধারণা হতে পারে, আমি যদি নির্বাচিত হয়ে যেতে পারি, এবং দলের কর্তৃত্বে আসলে ঘাটতি তৈরি হয়। পক্ষান্তরে বিএনপি তো এই ধরনের কোনো তারা বয়ান তৈরি করার চেষ্টা করেনি যে তাদের নেতৃত্ব যাদের হাতে আছে তারা অনেক বেশি সক্ষম, কিন্তু একটা সরকারি দলের হাতে কিন্তু অনেক রকম সক্ষমতা থাকে। আপনি চাইলে তার বেনিফিট এনশিওর করা থেকে শুরু করে আপনি তার বিপদ তৈরি করতে পারেন। এই সব কিছু অবাধ্য হওয়া, বিএনপিতে সর্বোচ্চ আপনি যেটা ফেস করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা বহিষ্কার হতে পারেন, কিন্তু সরকারি দলে আপনি নানান রকম ঝুঁকি নিয়েও কাজটা করছেন, সে কারণে আমি এটাকে মোর সিগনিফিক্যান্ট মনে করি। ওয়েল, নির্বাচন থেকে আমরা একটু দেখি অর্থনীতির অবস্থা কেমন। আপনি জানেন যে সিপিডি তারা অর্থনৈতিক অবস্থা এবং নাগরিক প্ল্যাটফর্মের একটা সংলাপে তারা 3টা কারণ চিহ্নিত করেছেন, বা 3টা চ্যালেঞ্জ আর কি। তো আপনি কিভাবে দেখছেন? যে আমি ওনাদের 3টা চ্যালেঞ্জ দেখলাম, ট্রুলি এই 3টা জেনুইন চ্যালেঞ্জ, এবং এই 3টার সাথে আরেকটা চ্যালেঞ্জও আসলে জড়িত আছে। এই 3টাকেই সেটা খারাপ করছে, বা এই 3টাই ঘটেছে এক অর্থে ওইটার প্রভাব হিসাবে, সেটা হচ্ছে আমাদের ডলারের ক্রাইসিস। ওনারা যে 3টার কথা বলেছেন, খুব উচ্চ মূল্যস্ফীতি, 2 হচ্ছে আমাদের ঋণ নির্ভরতা, এবং 3 হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়। আমি 3টা সম্পর্কে কয়েকটা কথা একটু অল্প করে যোগ করে দিই। প্রথম কথাটা হচ্ছে অর্থনীতিতে একটা মন্দা আসলে সরকার প্ল্যান করে তৈরি করেছে। এটা কেন? এটা প্ল্যান্ড কেন? আমাদের যখন ডলারের সংকট, রিজার্ভের সংকট তৈরি হলো, তখন সরকার চিন্তা করলো বাংলাদেশ যাতে শ্রীলঙ্কা না হয়ে যায়। শ্রীলঙ্কা সরকারকে একটা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার আগ পর্যন্ত নানান সংকট হতে পারে, সেটা সরকারের এক্সিস্টেন্সকে প্রশ্নের মুখে ফেলে না। দেন দ্য গভর্নমেন্ট ডিসাইডেড যে আমি এট এনি কস্ট মোটামুটি একটা সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করব। যদিও আমাদের রিজার্ভ সংকট হওয়ার পর গত 1.5 বছর আমরা দেখব প্রতি মাসে, ডেসপাইট টেকিং অল দ্য স্টেপস, প্রতি মাসে গ্রোসলি $1 বিলিয়ন করে কিন্তু রিজার্ভ কমেছে। রিজার্ভ কমানোর জন্য সরকার কি করলো? আমরা প্রচুর নিউজ করেছি, বিভিন্ন পত্রিকায় এসেছে যে আপনি অনেক গুরুত্বপূর্ণ আমদানির এলসি আপনি করতে দিচ্ছেন না। আপনি যখন আমদানি করতে দিচ্ছেন না, আপনি আমদানি রেস্ট্রিক্ট করছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে তাতে আমার ডলার খরচ কম হবে, এতে আমি কিছুটা হলেও বেঁচে পড়তে থাকবো, টিকে থাকবো, ডলার অন্তত রাখতে পারবো। কিন্তু আপনি আমদানি মানেই তো বিজনেস। একটা ছোট উদাহরণ দিই, ইভেন একটা বিলাস পণ্য, ধরুন একজন ভদ্রলোক বিদেশি চকলেট ইম্পোর্ট করে, তো এই ক্রাইসিসে সরকার মনে করলো আচ্ছা চকলেট তো একটা বিলাসী পণ্য, বা আমরা দেখবো যে ফলের
অনেক বিদেশি ফল আসার ক্ষেত্রে প্রবলেম করছে, কিন্তু প্রত্যেকটার সাথে তো অর্থনীতি আছে। যে ভদ্রলোক বিদেশি দামি চকলেট আনেন, ওনার একটা অফিস আছে, ওনার অফিসে সাধারণ কর্মকর্তা কর্মচারী আছে, ওনার এই জিনিসগুলো ডেলিভারি করার মতো সাধারণ মানুষ আছে, এই পরিবহনের জন্য আরেক মানুষের ব্যবসা, এভাবে দেখবে যে সেটা চেইন। সো প্রত্যেকটা ব্যবসা যখন ইম্পোর্ট আপনি কমান, সেটা সিগনিফিক্যান্ট একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে পড়ে। সো আপনি প্ল্যান করেই আসলে অর্থনীতিটাকে মন্দার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সো দ্যাট আমদানির চাহিদা কমে। আমদানির চাহিদা কমলে আপনার ধারণা হচ্ছে যে অন্তত আমি দেউলিয়াত্বের পর্যায়ে যাব না। যদিও বাংলাদেশের এই মুহূর্তের সবকিছু হিসাব করে যদি নেট রিজার্ভ হিসাব করি, সেটা 3 মাসের যে ব্যয়, আমরা গত কয়েক মাসে আমদানি রেস্ট্রিক্ট করার পরও $5.5 বিলিয়ন প্রতি মাসে হচ্ছিল, 3 মাস মানে $16.5 বিলিয়ন, এখন $14 বিলিয়ন অল্প একটু বেশি আছে। তো তার মানে হচ্ছে 3 মাসেরও কমে গেছে। এটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়া। মূল্যস্ফীতি কেন হচ্ছে? এক হচ্ছে আমাদের যেহেতু ডলারের বিপরীতে টাকার মূল্য অনেক পড়ে গেছে, আমরা তো আসলে চাল, আমরা খুব বলি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা চালেও স্বয়ংসম্পূর্ণ, আর বাকি সব তো দূরেই থাকুক। একেবারে এসেনশিয়াল ডাল, পেঁয়াজ, মশলা টসলা সব আমরা ইম্পোর্ট করি। সো ইম্পোর্টেড জিনিসের দাম বেড়ে গেছে, এটা হলো এক। 2 হচ্ছে আপনি যখন অর্থনীতিকে স্লো করে দিচ্ছেন, তখন একটা ঘটনা ঘটে। আমরা তো মূলত ইনডিরেক্ট ট্যাক্স থেকে আমাদের রেভিনিউ জেনারেট বেশি করে, আমদানি শুল্ক কমে গেল, বেচা কেনা কমে গেল, সো ভ্যাট কমে গেল, মানুষের ইনকাম কমে গেল, ইনকাম ট্যাক্স কমে গেল। তো সরকারের তো বাজেট ঘাটতি বিরাট তৈরি হলো। তো সরকার তাহলে কি করবে? সরকার এখন করছে কি, দুটো ঘটনা। যে ঋণ নির্ভরতার কথা আসলো, একটা এক্সটার্নাল ঋণ আছে, যেহেতু আপনার প্রচুর মেগা প্রজেক্ট করছেন, আর যেহেতু আপনার ঘাটতি তৈরি হচ্ছে, এখন আপনি ঋণ করছেন, আরেক হচ্ছে আপনি টাকা ছাপাচ্ছেন। এটাকে আপনি নানান ফর্মে বলেন, আবার ঋণ পরিশোধের একটা ব্যাপার চাপাচ্ছেন। আমি আসছি। সো টাকা যখন ছাপাচ্ছেন বাজারে, কিন্তু টাকার সার্কুলেশন বেড়ে গেল, এতে মূল্যস্ফীতি তৈরি হয়েছে। এবং সরকারি হিসাবে প্রায় 10%। এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আমরা যখন ইনফ্লেশনের হিসাব করি, অনেকগুলো পণ্য, 650 বা 700 পণ্যকে দিয়ে আমরা এটা করি, গরিব মানুষজন তো আসলে এত পণ্য বা সেবা কেনে না, 35-40টা। আর যদি খাবারের মূল্যস্ফীতি আমরা এক্সক্লুসিভলি হিসাব করি, এটা অনেক হাই। সুতরাং মানুষ চরম সংকটে এবং বিপদে পড়ে গেছে এই মূল্যস্ফীতির জন্য। সুতরাং এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর ঋণের কথা তো বলাই বাহুল্য। আমরা উন্নয়নের যে ন্যারেটিভ সরকার তৈরি করতে চেয়েছে, সেটা হচ্ছে কতটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটা রাস্তাঘাট হোক, সেটা ব্রিজ হোক, সেটা বিদ্যুৎ কেন্দ্র হোক, এরকম অনেকগুলো বড় বড় প্রজেক্ট তৈরি করার চেষ্টা, সেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হোক, কোল পাওয়ার প্ল্যান্ট হোক, এগুলো করতে গিয়ে আপনি প্রচুর ঋণ করেছেন। এবং আমরা এটা খুবই স্বীকৃত ব্যাপার যে আমাদের যে প্রয়োজন ছিল, যে পরিমাণ খরচ হবার কথা ছিল, তার কয়েকগুণ বেশি খরচে করাপশনের কারণে করেছেন, কিন্তু দিনের শেষে এগুলো তো আপনার ঋণ হিসাবে যুক্ত হচ্ছে। সো এই চাপ তো আছেই। এখন আমাদের গ্রোসলি প্রতি বছর $2.5 বিলিয়ন মতো করে তো দিতে হচ্ছে। নাম্বার 2 হচ্ছে আপনি যে অভ্যন্তরীণ ঋণ করছেন, ব্যাংক থেকে করছেন, আপনি মানুষের কাছ থেকে বন্ড বিক্রি করছেন, যেটাকে আমরা সহজ ভাষায় সঞ্চয়পত্র বলি, মানে প্রায় 1 লাখ কোটি টাকার মতো আপনি ঋণের সুদ দিতে হয় সরকারের অভ্যন্তরীণ ঋণের। তো এইগুলো যে পরিশোধ করবেন, এটার জন্য আবার ঋণ নেবেন, তো সবকিছু মিলে কিন্তু এটা একটা অত্যন্ত দুষ্ট চক্রের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এবং আপনি যখনই আবার ঋণ নেবেন, ব্যাংক থেকে ঋণ নিলে তো ঝুঁকি আছে, কারণ অন্য উদ্যোক্তারা পাবে না, সো আপনি টাকা ছাপাতে পারেন, সেক্ষেত্রে মূল্যস্ফীতি আরো বাড়বে। এই সব কিছু, এবং ডলারের রিজার্ভ যে হারে কমছে, আস্তে আস্তে দেখা যাবে টাকা ডলারের বিপরীতে মূল্য অনেক বেশি হারানোর সম্ভাবনা আছে। এবং ডলারের আর্নিং এর উন্নতির তেমন কোনো লক্ষণ আমরা দেখছি না। রপ্তানি কমছে। ঈদের মাসে রেমিটেন্স, বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই, আগের মাসের চেয়ে কম হয়েছে। সুতরাং রেমিটেন্সও সেই অর্থে আসছে না। এবং বাংলাদেশের বর্তমানে ইকোনমিক পজিশনে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হওয়ারও খুব বেশি সুযোগ নাই, যুক্তি নাই। সবকিছু আপনি যদি একত্র করেন, আমাদের সামনে অর্থনীতিতে খুব বড় ঝুঁকি আছে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা সববারই দেওয়া হয় এবং আমরা খেয়াল করব। বিশেষ করে একটা এক্সপেকটেশন করা হয়েছিল যে বাইরে থেকে যদি কেউ বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে তুচ্ছ একটা ট্যাক্স দিয়ে সেটা করতে পারবেন। হয়নি তো। অনেকে ভেবেছিলাম অন্তত রেমিটেন্সের নামে এগুলো এভাবে বাংলাদেশে আবার ঢুকে পড়বে, কিন্তু আমরা কোথাও দেখলাম না এই সুযোগটা কেউ নিয়েছেন। সুতরাং দেশের মধ্যে কালো টাকা আপনি যখন প্রতিবার সুযোগ দিতে থাকেন, সুতরাং আলটিমেটলি বাংলাদেশে কালো টাকা কেউ তো সাদা করার কোনো যুক্তি নেই। আপনি জানেন যেটা আগামীবার আবারও দেওয়া হবে। আর বিদেশ থেকে আপনি আনবেন কেন? বরং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমরা অ্যাপারেন্টলি একটা স্টেবল কন্ডিশন দেখি, কিন্তু বাংলাদেশে আসলে খুব স্টেবিলিটি আছে বলে মনে করি না। সো বিদেশ থেকেও যে সুযোগ দেওয়া হয়েছিল, এবার দেওয়া হবে কিনা জানি না, সেটাও যদি সুযোগ দেয়, এই 1 বছর আমরা দেখলাম এটা হয় নাই, বরং আরো বেশি টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে অর্থনীতি আপনি কিভাবে দেখছেন? খুব বড় ঝুঁকিতে। মানে আমরা কেউ বলছি যে বাংলাদেশ কাল শ্রীলঙ্কা হয়ে যাবে, ওই হয়ে যাবে না, কিন্তু আমি ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম, আপনি প্রচুর রিপোর্ট পাবেন, আপনি নিজে
যে পত্রিকার মানুষ, আপনি জানেন সেটা হচ্ছে এসেনশিয়াল, মানে চিকিৎসা সরঞ্জাম তো কোনো বিলাস পণ্য না। হার্টের ভাল্ব পাওয়া যাচ্ছে না, অপারেশন, জটিল কিছু অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ কতগুলো ইকুইপমেন্ট পাওয়া যাচ্ছে না, প্রচুর আছে, স্টেন্টের দাম বেড়ে যাচ্ছে, শুধু আমদানি আপনি রেস্ট্রিক্ট করছেন বলে। তো আপনি এত কিছু করেও আপনি ডলারের ক্ষয়, যে বললাম প্রতি মাসে $1 বিলিয়ন করে যে কমে যাচ্ছে, এটাকে তো ঠেকাতে পারেন না। তো $14 বিলিয়ন আপনি টেকনিক্যালি বলছি, 14 মাস পরে কি হবে তাহলে, বা 10 মাস পরেই কি হবে? আমি এই যে বললাম, আদতে আসলে মানে প্রথম যেটা ধারণা ছিল, IMF এর ঋণ যদি সে পায়, IMF এর ECF লোনটা অন্য ঋণ পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু আমরা খুব সিগনিফিক্যান্ট তেমন কোনো ঋণ পেতে দেখিনি। এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ বন্ধুরা ইন্ডিয়া, চায়না, তাদের তো অনেকগুলো লাইন অফ ক্রেডিট আছে। তারা বাংলাদেশ সরকারকে সাথে অনেকগুলো বিরাট বিরাট গাল ভরা চুক্তি, চায়না $27 বিলিয়ন, ডিসবার্স হয়েছে $3.5 থেকে $4 বিলিয়ন, ইন্ডিয়ান $9 বিলিয়ন, ডিসবার্স হয়েছে $1.5 বিলিয়ন। তো তারা তো যদি কিছু ডিসবার্সমেন্ট দ্রুত করে, তাও কিছু ফরেন কারেন্সি আসে, সেটা নাই। আর এর মধ্যে আরেকটু যোগ করে রাখি, তারা ডিসবার্স করলে একটা প্রবলেম আছে, তাদের ঋণের একটা বিরাট অংশ কিন্তু সাপ্লায়ার্স ক্রেডিট, আপনাকে আসলে টাকা দেয় না। সে কতগুলো ওই যে যেগুলো আমরা তৈরি করতে পারতাম, সিমেন্ট, রড বলে, ইন্ডিয়ার যদি হয় দেখবেন যে ওরা নিয়ে আসছে। সো তারাও সেই অর্থে তার পাশে দাঁড়াচ্ছে না। ফলে আমি আসলে সামনে কোনো রকম কোনো ভবিষ্যৎ ভালো কিছু দেখছি না। মানুষের তো আগ্রহ কমে যাচ্ছে। ওই যে বাজেট নিয়ে 66% মানুষ তাদের কোনো আগ্রহ প্রকাশ করেননি, এটা সিপিডি জরিপে তাই আসছে। আমি এটাকে খুব ভালো চোখে দেখি, ভালো চোখে দেখি একটা জায়গায়, সেটা হচ্ছে মানুষ অন্তত এখন বুঝতে পারছে যে বাজেটে কতগুলো গাল ভরা কথা বলা হবে, এই কথাগুলো আদতে তার কাছে, যেমন আমরা যারা একটু ভালোভাবে বুঝি, ভালোভাবে দেখি, তারা তো খুব ভালোভাবে জানি যে আমাদের বিরাট অঙ্কের বাজেট দেখানো হবে, সেই বাজেট আদতে এটা শেষ পর্যন্ত আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এবং সংসদেই বাজেট উত্থাপনের আগে একটা সংশোধিত বাজেট হবে, যেখানে দেখা যায় বহু জায়গায় বহু কিছুই আপনি করেননি। তো আস্তে আস্তে মানুষ এই ব্যাপারগুলো তো সচেতন হয়ে উঠছে, এবং সে একটা জিনিস জানে বা বোঝে, বাজেটের অজুহাতে জিনিসপত্রের দাম $1 বাড়ার কথা হলে এটা $10 বাড়বে, এটার দাম কমার কথা হলে কমবে তো নাই, বরং বাড়বে। সুতরাং মানুষ আসলে এই জিনিসগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এটা যে তার জীবনের সাথে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সড হবে, সেই আগ্রহগুলো হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছে এটা আসলে একটা রাষ্ট্রীয় ফাঁকি, সরকারি ফাঁকি, এর বেশি কিছু না। ধন্যবাদ। খবরের কাগজের শিরোনাম হচ্ছে কলেরা নিয়ে কারসাজি, ভিতরে আছে প্রায় 6.5 কোটি মানুষ কলেরার ঝুঁকিতে আছেন। আমি রিপোর্টটা পড়িনি, তারপর আমি এখন একটা জিনিস বলবো, সেটা হলো মানে এটা তো খুবই সহজভাবে যেটা জানি, এটা পানি এবং খাবার বাহিত রোগ, মূলত পানিবাহিত রোগ। মানে এই পরিমাণ মানুষ যদি কলেরার ঝুঁকিতে থাকে, এটা এই রকম সময়ে দাঁড়িয়ে খুব বড় বিপদের কথা। বিপদ কেন বলি, ধরুন আগে একটা সময় তো কলেরা মারাত্মক মহামারী হতো, পরবর্তীতে আমাদের অ্যান্টিবায়োটিক তৈরি হলো, আমরা এই ডিজিজগুলো আস্তে আস্তে অনেকটুকু নিয়ন্ত্রণ করতে পারছি। সামনে আমাদের খুব ঝুঁকির একটা সময়, আরেকটা ছোট উদাহরণ দিই, আমাদের শহরে প্রচুর টাইফয়েড হতো বা হয়, আমরা রাস্তার খাবার খাই, খুব পরিশোধিত পানির খাবার খাই না, টাইফয়েড হয়েছে। তা আগে খুব সহজে আমরা এটাকে খুব মেজর রোগ মনে করতাম না, কারণ হচ্ছে আমরা একটা অ্যান্টিবায়োটিক ওরালি খেয়ে ফেললে ঠিক হয়ে যেত, খুব কমনলি পাওয়া অ্যান্টিবায়োটিকে। রিসেন্টলি যেটা হয়েছে, আপনি মুখের অ্যান্টিবায়োটিকে টাইফয়েড সারছে না। আমি ব্যক্তিগতভাবে আমি কয়েকজন রোগীর কথা জেনে বলছি, হসপিটালাইজড হয়ে শিরার মধ্যে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক না দিয়ে সেটা কিওর হচ্ছে, মানে রেজিস্ট্যান্স হচ্ছে, আস্তে আস্তে এই জায়গায় চলে যাচ্ছে। সুতরাং এই ইনফেকশাস ডিজিজগুলো সামনে আমাদের জন্য খুব বড় ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। তার মানে কি কলেরা আমরা মুক্ত একসময় আমরা ডিক্লেয়ার করেছিলাম? আমি তাই দেখছি, এবং আমি আবারও বলছি যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই সময়গুলোতে কলেরা খুব বড় বিপদ তৈরি করবে। সুতরাং আমাদের আসলে যেটা ওই গোড়ার জায়গাটাকে প্রিভেন্ট করতে হবে, আমাদের অ্যাডিকুয়েট বিশুদ্ধ পানি এবং খাবারের যে। আপনি তো নিজে একজন চিকিৎসক, এত বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণ কি বাংলাদেশে? বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহারের দুটো কারণ আছে। প্রথম কথাটা হলো আমাদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন, মানে আমরা খুব অবাক লাগার কথা, মানে প্রায় সারা পৃথিবীতে কতগুলো ওটিসি ড্রাগ আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ বলে। ধরুন আপনি প্যারাসিটামল জাতীয় ঔষধ কিনে ফেলতে পারেন, আপনি অ্যান্টিহিস্টামিন কিনে ফেলতে পারেন, এগুলো খেয়ে ফেললেন, এগুলো যে কেউ বিক্রি করতে পারে। কিন্তু বাংলাদেশে আপনি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যায়, যে কেউ সর্বোচ্চ শক্তির, মানে এই মুহূর্তে সবচেয়ে টাফ যে অ্যান্টিবায়োটিক, আপনি গিয়ে কিনে ফেলতে পারেন। ফলে আপনি যদি জেনে থাকেন আপনাকে কেউ একবার দিয়েছিল, আপনি কিনে ফেলছেন। আপনি ঔষধের দোকানে যিনি দোকান দিচ্ছেন তাকে জিজ্ঞেস করে নিয়ে খেয়ে ফেলছেন।
এবং আমি একটু হলেও যোগ করতে চাই, আমাদের কিছু ডাক্তারও আসলে যে খুব এথিক্যালি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন, নট নেসেসারিলি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা প্রয়োজন এখনই হয়তো না, এরকম জায়গায় অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন। অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনের ক্ষেত্রে ডাক্তাররা এটা কম করেন, কিন্তু ওই যে যারা ঔষধের দোকানে আছেন, কোয়াকরা আছে, তারা করে কি, ওদের স্টেজ আছে, আপনার একটা ডিজিজের জন্য অনেকগুলো অ্যান্টিবায়োটিক হতে পারে। আপনি করলেন কি, রোগীকে এক ধরনের বাহবা নেওয়ার জন্য আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক দিলেন যেটা আসলে আপনার এখন দরকার ছিল না, এটা আরো অনেক পরে স্টেজের জন্য যদি হয়, কিন্তু এগুলো করছে। সো আমাদের এখানে একটা ভয়ঙ্কর চর্চা চলছেই, এবং আমরা যতদিন পর্যন্ত প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না, এটা এনশিওর করতে না পারছি, আমি কোনো ভবিষ্যৎ দেখি না, এবং খুব বড় ঝুঁকির মধ্যে আছে। মানে আমরা না আসলে যে ইলেকশন এটা সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, সারা বছরই হয়, এটা স্বাভাবিক, আমাদের তো মূল জায়গাটাতেই সমস্যা। আমরা চারদিকে কত বড় সংকট মাথা চাড়া দিচ্ছি, এর মধ্যে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা একটা, এবং আমরা আসলে খুব বড় বিপদে আমরা পড়তে যাচ্ছি খুব দ্রুতই। এখন তো গবেষণায় দেখা যাচ্ছে যে যাদের মানে কোভিড হয়েছিল, বিশেষ করে কি ব্যবহার করার কারণে, ওই টিকা ব্যবহার করার কারণে নানাবিধ সংকট সমস্যা হচ্ছে, এই সম্পর্কে কি আপনি সচেতন? ব্যাপারটা হচ্ছে আসলে ওটা একটা টাফ সিচুয়েশন ছিল। প্রথম কথাটা হচ্ছে একটা টিকা বাজারে আসা, মানে গবেষণায় আবিষ্কার হওয়ার পর থেকে বাজারে আসার মধ্যে 8-10 বছর, মানে আপনি যদি যথেষ্ট ভালোভাবে এটাকে আনতে চান, এটা 8-10 বছরের মতো একটা ব্যাপার। এই টিকা যখন বাজারে আসছে তখনও কিন্তু এই আলাপটা বলাই হয়েছে, মানে আমরা যেটা করেছি সেটা হলো এরকম, এটা সব ঔষধ, এটা টিকা না। ইভেন 10 বছর পরও যে টিকাটা বাজারে আসে, যে ওষুধটার আমরা এমনি ওটিসি ড্রাগ, আমরা একটা প্যারাসিটামল খেয়ে ফেলি, ওটারও একটা সাইড এফেক্ট আছেই। আমরা ওজন করি, আমার ডিজায়ার্ড এফেক্টটা কি হচ্ছে, সেটা যদি সাইড এফেক্টের চেয়ে ওজন বেশি হয় আমরা ওটা খাই। টিকার ক্ষেত্রে তখন এই জিনিসটা হয়েছিল যে আমার কিছু সাইড এফেক্ট হতে পারে, আমি আসলে টিকাটা এত জানি না কি করবে, আমি পরীক্ষা নিরীক্ষাই তো এত করি নাই। তখন আবার আমি মারা যাচ্ছি করোনাতে, কোভিডে, তখন এই ওজনটা করা হয়েছিল, এবং এইরকম কিছু জিনিস যে আসবে এটা আসলে তখনই এই মানুষজন কথা বলেছিল, এবং তাই আমরা দেখছি, এবং আমরা আশা করবো এটা যাতে খুব খারাপ কিছু না হয় আর কি। এই পর্যায়েই আমাদের শেষ করতে হচ্ছে অনুষ্ঠানটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।